অবাধ্য আবদার পর্ব ১৪ লিখেছেন তাসনুবা রহমান মায়া। দুদিন পর। আজ ক্যাম্পাসে সকাল থেকেই বেশ রোদের ঝলকানি। গেটের ভেতর দিয়ে ধীরে ধীরে হেঁটে আসছে সানায়া। ক্লান্ত মনে হলেও চোখে মুখে একটা পরিচিত প্রশান্তি। ওকে দেখে দূর থেকে চিৎকার করে উঠল ঈশান্তা, এই ওই যে সানায়া। সাথে সাথেই আমিশা আর জেরিনও তাকিয়ে দেখল, আরে ও তো সত্যিই। তিনজনই একসাথে এগিয়ে গেল সানায়ার দিকে। ঈশান্তা অল্প রেগে বলল, তুই কোথায় ছিলি রে দুদিন? এমন গায়েব হবার মানে কি? সানায়া হালকা হাসি দিয়ে বলল, একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই আসিনি। আমিশা চিন্তিত মুখে বলল, এখন কেমন লাগছে? সানায়া নরম গলায় বলল, এখন ঠিক আছি, বিশ্রামেই ছিলাম। ঈশান্তা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, ঠিক আছে অসুস্থ ছিলি সেটা বুঝলাম, কিন্তু ফোন সেটা তো ধরতে পারতি। আমরা সবাই চিন্তায় পড়ে গিয়েছিলাম। সানায়া বলল, ওই যে ফোনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, ডিসপ্লে ঝলসে গিয়েছিল, কিছু দেখতেও পাচ্ছিলাম না, আজকেই ঠিক করিয়েছি। জেরিন হালকা হাসি দিয়ে বলল, এখন তো ঠিক আছে তাই তো, চল একটু বসলেই ক্লাস শুরু হয়ে যাবে। চারজনই ধীরে ধীরে হাঁটতে লাগলো ক্লাস বিল্ডিংয়ের দিকে। চারপাশে ভিড়, কোলাহল, পরিচিত মুখ, তবুও ওদের বন্ধুত্বের আলাদা এক জগৎ। চোখাচোখি, হাসাহাসি, কাঁধে হাত রেখে কথা বলা, সবই যেন আবার আগের মতো হয়ে গেল। অসুস্থতার সেই ছায়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে সানায়ার মুখ থেকে। পেছনে পড়ে থাকে সানায়ার না বলা কিছু ক্লান্তি, আর সামনে এগিয়ে যায় চারজন একসাথে পাশাপাশি। ঘণ্টা পড়ার একটু আগেই চারজন ক্লাসরুমে ঢুকল। চেনা রুটিন, চেনা মুখ, চেনা ক্লাসরুম, তবুও আজ যেন কিছুটা ভিন্ন। ওরা নিজেদের নির্দিষ্ট সিটে বসে গেল। সানায়া জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছে, চোখে একটা অন্যমনস্কতা, মন যেন ঠিক এখানে নেই। আমিশা চোখ গোল করে বলল, এই তুই ঠিক আছিস তো? সানায়া চমকে উঠল আমিশার কথায়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছি। জেরিন সন্দেহভরা ভঙ্গিতে তাকালো, ঠিক আছিস মানে? মুখটা দেখেছিস আয়নায়? লাগছে যেন সারা রাত ঘুমাস না। সানায়া হালকা হাসি দিয়ে বলল, আরে না না, একটু মানে শরীরটা একটু দুর্বল লাগছে, তাই হয়তো মুখটা খারাপ দেখাচ্ছে। ঈশান্তা কিছু বলল না, চুপচাপ বসে সানায়ার দিকে তাকিয়ে রইল। ওর চোখ দুটো আজ অদ্ভুত রকম মলিন, চোখের নিচে হালকা ফোলা ভাব, শ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে। মাঝে মাঝে চোখটা বুজে ফেলছে চুপি চুপি। সানায়ার অন্যদের থেকে স্বাভাবিক থাকার ভান করছে, কিন্তু ঈশান্তা বুঝতে পারছে ও কিছু একটা লুকুচ্ছে। কিন্তু কিছু বলল না সে, একটুও না। জিজ্ঞেস করল না কি হয়েছে, জোর করে ও বলল না ডাক্তারের কাছে চল, শুধু ওর দিকে তাকিয়ে থাকলো গভীরভাবে। মনের মধ্যে কথাগুলোই শুধু বাজতে লাগলো, তুই না বললেও আমি বুঝতে পারি সানায়া, কিন্তু আজকে কিছুই বলবো না। যেদিন তুই নিজে বলতে চাইবি সেদিন শুনব, নিঃশব্দে। ক্লাসে টিচার ঢুকে পড়লেন। সবাই বই খাতা খুলতে ব্যস্ত হয়ে গেল, কিন্তু সানায়া এখনো জানালার বাইরে তাকিয়ে। তার চোখ যেন কিছু খুঁজছে, যা কেউ দেখতে পায় না, শুধু সেই জানে।
আর ঈশান তা টের পায়। ক্লাস শেষে চারজন একসাথে বের হলো। আকাশটা কিছুটা মেঘলা, বাতাসে এক ধরনের আর্দ্রতা, চারপাশে পড়ন্ত বিকেলের আলো। জেরিন হেসে বলল, আজ ক্লাসে টিচার পুরাই তাজমহল বানিয়ে ফেলল বুঝলি। ওই লেকচারের মাথামুন্ডু কিছুই বুঝলাম না। আমিশা হাসতে হাসতে বলল, তাজমহল না, পিরামিড। মনে হচ্ছিল ওই বোর্ডেই বসে ঘুমিয়ে যাবে উনি। সানায়া হালকা হাসল, কিন্তু তাও যেন কষ্ট করে ওদের মাঝখানে হাঁটছিল চুপচাপ, চোখে ক্লান্তি, পায়ে ভার। ঈশান তা খেয়াল করল, একদম নীরবে চোখের কোণে সেই অদ্ভুত ছায়া। হঠাৎ সানায়া থেমে গেল, চোখ কুঁচকে কপালে হাত রাখল, আর তারপরেই হঠাৎই দুলে উঠল ওর শরীর। সানায়া! ঈশান তা চিৎকার করে উঠল। পর মুহূর্তেই মাটিতে পড়ে গেল সানায়া। সানায়া, সানায়া! ঈশান তা ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরল। জেরিন, আমিশা দুজনেই ছুটে আসলো। চারপাশে কিছু ছাত্রছাত্রী জড়ো হতে শুরু করলো। সানায়ার চোখ বন্ধ, নিঃশ্বাস ধীর, কোনো সাড়া নেই। ঈশান তা কাঁপা গলায় বলল, আমিশা, জেরিন, দেরি করা যাবে না, হসপিটাল নিতে হবে এখনই। জেরিনের উত্তেজনায় গলা কাঁপছে। আমি গাড়ি ডাকি? এখনই। আমিশা সানায়ার ব্যাগটা সামলে ধরছে। ঈশান তা মাথাটা নিজের কোলে রেখেছে, বারবার ডাকছে, সানায়া, এই ছানার মিষ্টি, প্লিজ চোখটা খুল, দেখ তো আমায়। জেরিন গাড়ি নিয়ে চলে আসে মুহূর্তের মধ্যেই। তিনজন মিলে সানায়াকে তড়িঘড়ি করে গাড়িতে তুলে। ঈশান তা ওর পাশে বসল, সানায়ার হাতটা শক্ত করে ধরে রাখল। গাড়ির জানালা দিয়ে বাইরের ছুটে চলা দৃশ্যের ভেতরে একটাই প্রশ্ন ঘুরছে বারবার, কি হলো সানায়ার? সানায়া, তুই এমন হঠাৎ করে আর কিছুই না বলেই মূর্ছা গেলি? জানালার কাছে ঈশান তার চোখের জল ফোঁটা ফোঁটা পড়ে যাচ্ছে, চোখে অনিশ্চয়তার, হৃদয়ে নিঃশব্দ প্রার্থনা। হাসপাতালের করিডোরটা থমথমে, হালকা নীল আলোয় গা ছমছমে পরিবেশ। দরজা বন্ধ, কেবিনের ভেতরে চলছে চিকিৎসা। বাইরে দাঁড়িয়ে আছে তিনজন মেয়ে, ঈশান তা, আমিশা আর জেরিন। তিনজনের মুখে একই ছায়া, দুশ্চিন্তা। ঈশান তা কেবিনের দরজার দিকে স্থির তাকিয়ে, ওর চোখে ঘুম নেই, চিন্তার গভীর রেখা স্পষ্ট। হাতের মুঠোয় শক্ত করে ধরা সানায়ার ওড়নার এক কোণা, যেন বন্ধুর স্পর্শ বাঁচিয়ে রাখার ব্যর্থ চেষ্টা। আমিশা ফ্লোরের দিকে তাকিয়ে, চোখে জল জমে আছে, মুখে চাপা উত্তেজনা। আর জেরিন ওর পাশে ঠায় দাঁড়িয়ে আছে, ফোনটা হাতেই ঘুরছে। এই নিস্তব্ধতা ভেঙে একদল পদধ্বনি ভেসে এলো করিডোরে। তিনজনই একসাথে ঘুরে তাকালো। শাহির ছুটে আসছে সামনের দিকে, পিছনে তার বাবা শাহিন চৌধুরী আর মা নাজনীন চৌধুরী। তিনজনের মুখেই আতঙ্ক আর উদ্বেগের ছাপ। শাহিরের উৎকণ্ঠায় গলা কাঁপছে, কোথায়, কই সানায়া, কেমন আছে ও? আমিশা এগিয়ে গিয়ে বলল, ভেতরে, ডাক্তার দেখছেন, আমরা ঠিক সময়েই নিয়ে এসেছি শাহির ভাই। ততক্ষণে দরজা খুলে গেল। একজন মাঝবয়সী ডাক্তার বের হয়ে এলেন, চশমার নিচে ক্লান্ত চোখ, হাতে রিপোর্ট। শাহির এগিয়ে গিয়ে প্রশ্ন ছুড়ে দিল, ডক্টর, আমার বোন কেমন আছে? কি হয়েছে ওর?
ডাক্তার শান্ত গলায় বললেন, চিন্তার কিছু নেই। শরীরটা বেশ দুর্বল হয়ে পড়েছিল। প্রচণ্ড স্ট্রেস, ঠিকমতো খাওয়া দাওয়া না করে ঘুমটাও ঠিকঠাক হয় না। সব মিলিয়ে ওর শরীর ভেঙে পড়েছে। নাজনীন চৌধুরী চোখে হাত রাখলেন। আল্লাহ, এই মেয়েটা আমাদের কিছুই বলে না। শাহিন চৌধুরী গম্ভীর গলায় বললেন, তাহলে ওকে এখন কি করতে হবে ডাক্তার? ডাক্তার এক পলকে সবাইকে দেখে নিয়ে বললেন, ওকে এখন কিছুদিনের জন্য পুরোপুরি বিশ্রাম নিতে হবে। সাথে সুষম খাবার, ঘুম ঠিকঠাক, মানসিক চাপ একদম নয়। একটু সময় দিন, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। নাজনীন চৌধুরী ডাক্তারকে ধন্যবাদ জানালেন। তারপর মেয়ের কথা ভাবতে ভাবতে একটু সরে গেলেন কেবিনের দিকে। ঈশান্তা, জেরিন আর আমিশা দূরে দাঁড়িয়ে সব দেখছিল। ঈশান্তা চুপচাপ, বুকের ভেতর অচেনা এক অপরাধবোধ গুমরে কাচ্ছে। আমরা কি একটু বেশি চাপ দিচ্ছিলাম ওকে? এক নিঃশব্দ ব্যথা প্রতিটি মুখে। হাসপাতালের করিডোরে ঘড়ির কাঁটা ধীরে ধীরে রাত 10:30 এগুচ্ছে। ঈশান্তা, আমিশা আর জেরিন এখনো কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে। সানায়ার অবস্থা কিছুটা স্থির। ডাক্তার বলেছে চিন্তার কিছু নেই, তবুও উদ্বেগের শেষ নেই। এই 2 ঘন্টায় তারা কেউই বাসায় খবর দেয়নি। হঠাৎ আমিশার ফোন বেজে উঠল। ঈশান্তার হাতে তখন ফোনটা। স্ক্রিনে নাম্বারটা অচেনা, কোনো নাম সেভ করা নেই। ঈশান্তা একটু ইতস্ত করে রিসিভ করল। ওপাশ থেকে গম্ভীর এক পুরুষালী কণ্ঠ, কোথায় তুই? শুনেই ঈশান্তা থমকে গেল। চোখ বড় বড় হয়ে উঠল। চেনা ভয় আর পরিচিত রাগ মিশ্রিত কণ্ঠটা যে কার বুঝে ফেলেছে ও। ঈশান্তা শান্ত গলায় বলল, হাসপাতালে। আরাধ্যের কণ্ঠ হঠাৎই পাল্টে গেল। ভেতরে আতঙ্ক ধরা পড়ে বলল, হাসপাতালে কেন? কি হয়েছে তোর? ঈশান্তা হালকা হাসল, আমার কিছু হয়নি, সানায়া অসুস্থ, ওকে নিয়ে এসেছি। আরাধ্য খানিকটা চুপ থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। গলায় এখন খানিকটা স্বস্তি। আচ্ছা, তুই ঠিক আছিস তো? ঈশান্তা হালকা গলায় বলল, হ্যাঁ, আমি ঠিক আছি। আরাধ্য আবার জিজ্ঞেস করল, তোর ফোন বন্ধ কেন? বারবার কল করছিলাম। ঈশান্তা ক্লান্ত গলায় বলল, কাল ফোনটা ভেঙে গেল, ভুলে গেছেন? ফোন নিজেই যখন বেঁচে নেই তখন জীবিত দেখাই কি করে? আরাধ্য একটু বিরক্তির সুরে বলল, আজকাল একটু বেশি কথা বলছিস তুই। ঈশান্তা মুচকি হাসে, গলায় টান টান ঠাট্টা। তাহলে কি চুপ করে থাকব? আরাধ্য একটু থেমে বলল, তুই থাক, সাবধানে থাক। ঈশান্তা হালকা গলায়, আচ্ছা। দুজনের মাঝে কিছু মুহূর্তের নীরবতা। তারপর আরাধ্য ফোনটা কেটে দিল। ঈশান্তা তাকিয়ে থাকে স্ক্রিনে। মনে মনে বলে, রাগী হলেও ওর কণ্ঠে একটা আশ্রয় আছে যা না চাইলেও ছুঁয়ে যায়। ঘরটা নিস্তব্ধ। ফোনটা রাখার পর আরাধ্য কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার পাশেই রায়ান, মুখে গম্ভীরতা, চোখে রাগা চাপ। রায়ান ধীরে কিন্তু দৃঢ় গলায় বলল, দেখলি তোর জন্য মেয়েটার কি অবস্থা হলো? আজ যদি বেশি কিছু হয়ে যেত সানায়ার? আরাধ্য ভ্রু কুঁচকে বলে, সানায়া স্ট্রং মেয়ে রায়ান, ও নিজেকে সামলে নিতে পারবে। এখন কষ্ট পেলেও মুভ অন করতে পারবে। রায়ানের ঠান্ডা গলা, কিন্তু চোখে আগুন।
তুই মেয়েটার জীবনটা নষ্ট করলি, আর এখন বলছিস ও মুভ অন করতে পারবে? কেন করলি এটা? ওর কি দোষ ছিল? আরাধ্য কিছুটা রুক্ষ গলায় উত্তর দেয়, এটা প্রতিশোধের খেলা, আর এই খেলায় একজনকে শাস্তি দেওয়ার জন্য অন্যজনকে কষ্ট দিতেই হবে। রায়ান কথা কেটে দিয়ে বলল, তুই কি জানিস তুই কি করেছিস ওর সঙ্গে? তুই একটা মেয়েকে ওর জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি দিয়ে হঠাৎ ছিঁড়ে নিয়ে গেছিস। তুই ভেঙেছিস ওর ভরসা, বিশ্বাস, সব। আরাধ্য কোনো উত্তর দেয় না। রায়ান তীক্ষ্ণ গলায় বলল, না, তুই নিজের জায়গা থেকে কিছু করিস না। তুই সবসময় নিজের নিরাপত্তা, নিজের যুক্তি আর নিজের নিয়মে চলে। তুই কাউকে কাছে আনিস, আবার ছুঁড়ে ফেলে দিস। তুই মানুষ না, তুই অভ্যাস তৈরি করিস, তারপর হারিয়ে যাস। আরাধ্য চুপ করে থাকে। এক মুহূর্তের নীরবতা। রায়ান চোখে অভিমান আর রাগ মিশিয়ে বলে, তোর কিছু না গেলেও আমার যায় আসে। আমি যাচ্ছি হসপিটালে, তুই থাক তোর জায়গায়, তোর নীরবতার রাজ্যে। আরাধ্য কোনো উত্তর দেয় না। রায়ান এক ঝটকায় ঘর থেকে বেরিয়ে যায়। দরজার শব্দটা যেন ঘরের ভেতরের ভারী নীরবতায় এক বিষাদের ঢেউ তুলে। আরাধ্য নিঃশব্দে জানালার দিকে ফিরে দাঁড়িয়ে থাকে, চোখে ক্ষীণ দ্বিধা, ঠোঁটে কষ্টের চাপা রেখা। হসপিটালের করিডোরের একপাশে নিঃশব্দে দাঁড়িয়ে আছে রায়ান। সাদা দেয়ালে আলো ছায়ার খেলা। মনে হচ্ছে সময় যেন এখানে থেমে আছে। শাহির ওর মা বাবাকে অনেক বোঝানোর পর বাড়ি পাঠিয়েছে। ঈশান্তা, আমিশা আর জেরিন নিচে গেছে কিছু খাবার আনতে। রায়ান গভীর নিঃশ্বাস ফেলে সানায়ার কেবিনের দরজার সামনে এসে থামে। একবার চোখ বন্ধ করে, তারপর ধীরে ধীরে দরজাটা খুলে ভেতরে ঢুকে। ভেতরে আলো ম্লান। সানায়া চোখ বন্ধ করে শুয়ে আছে। শরীরটা যেন আরও ক্ষীণ, আরও ক্লান্ত লাগছে। হঠাৎই হয়তো কারোর উপস্থিতি টের পায় সানায়া। চোখ খুলে দেখে রায়ান। এক মুহূর্তে স্তব্ধ হয়ে যায় দুজন। সানায়া বিস্ময়ের চোখে তাকিয়ে থাকে রায়ানের দিকে। রায়ান ধীরে কিন্তু গাঢ় কণ্ঠে বলে, ঈশান্তার কাছ থেকে শুনলাম তুমি হসপিটালে, তাই দেখতে এলাম। কেমন আছো? সানায়া কিছু বলতে যাবে, কিন্তু রায়ান ইশারা করে থামিয়ে দেয়। রায়ান বলল, ডাক্তারের থেকে সব শুনেছি। এই বোকামিটা করলে কেন সানায়া? অন্য কেউ তোমাকে ভালোবাসেনি, তাই নিজের প্রতি এতটা নির্মম হয়ে পড়লে? সানায়া মুখ ফিরিয়ে জানালার দিকে তাকায়। চোখের পলকে এক টুকরো কষ্ট, এক চিলতে গ্লানি। রায়ান একটু এগিয়ে আসে, ওর বেডের পাশে চেয়ার টেনে বসে। তুমি জানো তো, এই পৃথিবীতে হাজারটা না এর মাঝেও একটা হের জন্য মানুষ বাঁচে। একটা সত্যিকারের ভালোবাসা, যেটা হয়তো আজও তোমার দিকে তাকিয়ে আছে, তোমার পাশেই আছে, তুমি শুধু দেখো না। সানায়া আস্তে বলল, সবাই বলে সব সময় ঠিক করে দেয়, কিন্তু সময় তো শুধু ব্যথা বাড়ায়, ভুলে যেতে শেখায় না। রায়ান নরম গলায় বলল, ভুলে যাওয়ার জন্য না, বাঁচার জন্য বাঁচো সানায়া। আরাধ্য তোমায় ভালোবাসিনি, ওর দোষ। তুমি কেন নিজের সঙ্গে এমন অন্যায় করবে? সানায়া চুপ করে থাকে। ধীরে ধীরে রায়ানের কথা যেন ওর মনের গভীরে গেঁথে যাচ্ছে। কিছু ভাঙা অনুভূতি নতুন করে জোড়া লাগার পথ খুঁজছে। রায়ান একটু হেসে বলে, কখনো কখনো যাকে তুমি চোখ দিয়ে দেখো না, সেই হয়তো তোমায় সবচেয়ে বেশি ভালোবাসে।
তুমি শুধু অনুভব করার চেষ্টা করো। সানায়া এবার রায়ানের দিকে তাকায়। চোখে জল নেই, কিন্তু দৃষ্টি নরম। ভেতরের ভার যেন একটু হালকা হয়েছে। সানায়া ধীরে ধীরে বলে, তুমি এত কিছু বললে, কিন্তু বলো তো তুমি কেন এলে? রায়ান চোখ নামিয়ে বলে, কারণ কারুর পাশে থাকা মানেই প্রেম নয়। মাঝে মাঝে কারুর পাশে দাঁড়ানো একটা দায়িত্ব, একটা অনুভব। তোমার মতো কাউকে কষ্টে দেখে চুপ করে থাকা আমার পক্ষে সম্ভব নয়। একটা নীরবতা পড়ে যায়। কেবিনের জানালার বাইরে সন্ধ্যার আলো, মৃদু বাতাসে পর্দা দুলছে। আর সেই আবহে সানায়া ধীরে চোখ বন্ধ করে মনে মনে ভাবে, হয়তো সত্যিই কারো অনুভব, কারোর উপস্থিতি আমার সমস্ত শূন্যতা ভরিয়ে দিতে পারবে। যে আমার নয়, সে আমার পাশে দাঁড়িয়েছে আজ। হাসপাতালের কেবিনের দরজাটা পুরোপুরি বন্ধ ছিল না। শাহির কেবিনের বাইরে চুপচাপ দাঁড়িয়ে ছিল। ভেতর থেকে ভেসে আসা রায়ান আর সানায়ার কথাগুলো ওকে স্তব্ধ করে দেয়। প্রতিটি শব্দ যেন ওর ভেতরে আগুন ধরিয়ে দিচ্ছে। নিজের ছোট বোনের ভাঙা ভাঙা কণ্ঠে নীরবতা, কষ্ট আর বেদনার প্রতিধ্বনি শুনে শাহিরের চোখে রাগ জমে উঠছে। শাহির ধীরে পেছনে ঘুরে বেরিয়ে যায় হসপিটালের বিল্ডিং থেকে। ওর মুখে কোনো শব্দ নেই, শুধু চোখ দুটো জ্বলছে ক্ষোভে। হসপিটালের বাইরে এসে ওর হাত কাঁপতে থাকে। পকেট থেকে ফোন বের করে নাম্বার ঘুরায়। আরাধ্য। ফোন বাজে, একটা, দুইটা, তিনটা। কল রিসিভ হতেই ওপাশ থেকে শোনা যায় ঠান্ডা গলা, হ্যালো। শাহির দম চেপে গর্জে ওঠে, তুই এমন করলি কেন সানায়ার সাথে? শত্রুতা আমার সাথে ছিল। আমার বোনকে কেন টার্গেট করলি তুই? তোর প্রতিশোধ নিতে হলে আমাকেই শাস্তি দিতি। সানায়া তোর কি ক্ষতি করেছিল? এক মুহূর্ত চুপ করে থাকে আরাধ্য। তারপর এক গাঢ় ঠান্ডা গলায় বলে, আসলে কি বলতো, তোর উপর সরাসরি প্রতিশোধ নিলে তো অত মজা হতো না। তোর সবচেয়ে দুর্বল জায়গাতেই আঘাত করেছি, সেটা তোর বোন। এটাতেই আমার জন্য শান্তির। শাহির মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। তারপর ওর রক্ত যেন গলায় উঠে আসে। শাহির গর্জে ওঠে, একটা মেয়ের জীবন নিয়ে এমন খেলেছিস তুই? তুই ভাবছিস তোকে ছেড়ে দিব? ভুল ভাবছিস আরাধ্য। তোকে আমি ছাড়ব না। তোর এই খেলার মূল্য তোকেই দিতে হবে। আরাধ্য হেসে ফেলে। ঠান্ডা হালকা বিদ্রূপে ভরা সেই হাসি শাহিরের রক্ত গরম করে দেয়। আরাধ্য বলে, যা পারিস করে নিস শাহির, কিন্তু একটা কথা মনে রাখ, এই খেলা তো কেবল শুরু, এবং এর শেষটা আমিই করব। তুই কি করলি না করলি তাতে আমার কিছু যায় আসে না। এই বলে আরাধ্য ফোন কেটে দেয়। এক মুহূর্ত শাহির বোবা হয়ে যায়। তারপর রাগে ফুঁসতে ফুঁসতে ও ফোনটা ছুঁড়ে ফেলে দেয় মাটিতে। ফোনটা ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে থাকে। শাহিরের মুখে শুধু একটা কথা, আমি তোর শেষ দেখে ছাড়ব আরাধ্য। কেবিনের জানালার পাশে বসে থাকা রায়ান নিঃশব্দে সানায়ার চোখের দিকে তাকিয়ে আছে। ওর দৃষ্টিতে ছিল মায়া, অনুশোচনা আর একরাশ সহানুভূতি। সানায়া হেলান দিয়ে শুয়ে আছে। চোখের পাতাগুলো ভারী, তবুও রায়ানের কথাগুলোকে গায়ে মেখে নিচ্ছে চুপচাপ। রায়ান ধীরে বলে, তুমি জানো সানায়া,
একজন মানুষ যখন ভালোবাসার নামে প্রতারিত হয় ও ভেঙে পড়ে, এটাই স্বাভাবিক। কিন্তু তার মানে এই নয় যে জীবন থামিয়ে দেবে। আরাধ্য তোমার যোগ্য ছিল না। তুমি অনেক বেশি ভালো। নিজেকে আর কষ্ট দিও না প্লিজ। এই পৃথিবীতে এমনও কেউ থাকতে পারে যে তোমার জন্য, তোমার হাসির জন্য নিজের সব কিছু ছেড়ে দিতে রাজি। তাকে খুঁজে পেতে হবে তোমায়। আর তার আগে নিজেকে ভালোবাসা শিখতে হবে। সানায়ার চোখে জল টলমল করছিল, তবুও সে কিছু বলল না, শুধু হালকা মাথা নেড়ে বোঝালো সে শুনছে। ঠিক তখনই রায়ানের ফোনটা বেজে উঠল। ও ফোনটা দেখে একটু ভ্রু কুঁচকাল। বাবা। রায়ান সানায়ার দিকে তাকিয়ে মৃদু হাসল। তুমি এখন রেস্ট নাও, আমি একটু বের হচ্ছি। তুমি ঠিক থাকবে আমি জানি। আমি আবার আসব, কথা দিলাম। সানায়া এবার একটু হাসার চেষ্টা করল, একটা অস্পষ্ট কষ্টমাখা হাসি। রায়ান সেটা দেখেই তৃপ্ত মনে কেবিন থেকে বের হয়ে গেল। কেবিনে আবার নীরবতা নেমে এলো। সানায়া জানালার দিকে তাকিয়ে ছিল। কাচের উপরে সূর্যের ম্লান আলো পড়ে আছে। সেই আলোতে ওর মুখে একটা অদ্ভুত ভার। নিজের মনে নিজেই বলল, না, যতটা খারাপ ভেবেছিলাম রায়ান ততটা খারাপ না। ওর মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে। ওর কথা শুনলে আমার মনটা যেন হালকা হয়ে যায়। অথচ আমি তো ভাবতাম এই রায়ান হয়তো খুব রাগী, জেদি। কিন্তু না, উনি অন্যরকম। উনার কথা শুনে কেন যেন মনে হচ্ছে আমি আবার নিজেকে নতুন করে চিনতে শিখেছি। সানায়া চোখ বন্ধ করে ফেলল। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে রায়ানের কথাগুলো বারবার মনে করতে থাকল। তারপর ধীরে ধীরে নিজের বুকের উপর হাত রেখে ফিসফিস করে বলল, উনি কেন এতটা গুরুত্ব পাচ্ছেন আমার মনে? আমার অনুভবগুলো বদলে যাচ্ছে কেন? বাইরে সূর্য ডুবে যাচ্ছে ধীরে ধীরে, আর সানায়ার ভিতরে জন্ম নিচ্ছে এক নতুন ভোর। হসপিটাল থেকে বের হয়ে এসে রায়ান গাড়ির দিকে এগুতেই চোখ পড়ল ঈশান্তা আর আমিশা একটু দূরে দাঁড়িয়ে কথা বলছে। ওদের মুখে ক্লান্তির ছাপ, কিন্তু এক ধরনের চিন্তা আর টেনশনও স্পষ্ট। রায়ান সামনে এসে বলল, বাড়ি যাবে তোমরা? আমিশা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে। রায়ান ঈশান্তার দিকে তাকিয়ে বলল, তাহলে চলো গাড়িতে উঠো। ওরা দুজন একসাথে রায়ানের গাড়িতে উঠে পড়ল। গাড়ি সড়ক ধরে বাড়ির দিকে ছুটতে লাগলো। খান ম্যানশনের সামনে গেট খুলে গেল। গাড়ি ঢুকতেই ভেতরে সাজানো লন, ঝকঝকে বারান্দা আর সুবিশাল বাড়িটা যেন রাতের আলোয় আরো ঝাঁকালো লাগছে। গাড়ি থামার সাথে সাথেই রায়ান সবার আগে নেমে পড়ল। তড়িঘড়ি করে ঘরে ঢুকে পড়ল এবং জোরে জোরে ডাকতে লাগল, আরাধ্য, আদিল, কোথায় তোরা? একটু আয় তো। ওর এমন চিৎকারে দুটো ঘর থেকে বেরিয়ে এলো দুই মানুষ, একজন রাগী মুখে আরেকজন বিরক্ত হয়ে। আদিল বলল, কি হয়েছে রে, এভাবে ডাকছিস কেন? রায়ান ওদের দিকে তাকিয়ে নিঃশ্বাস টেনে বলল, বাবা ফোন করেছিল, কাল আমাদের ফ্যামিলি বিজনেসের বার্ষিক পার্টি আছে। আর এই পার্টিতে বাবা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে আমি কোম্পানিতে জয়েন করছি। সেই জন্য আজ রাতেই ফিরতে হবে আমাকে। আরাধ্য চমকে উঠল, তুই সিরিয়াস?
আদিল উত্তেজিত হয়ে বলল, মানে তুই এখন অফিসিয়ালি আমাদের মধ্যে একজন? ওদের কথা শুনে ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা রিমা খান আর তানিয়া খানও এগিয়ে এলেন। রিমা খান বললেন, রায়ান, খুব ভালো খবর দিলে। অবশেষে তুমি বাবার সাথে কাজ শুরু করতে যাচ্ছ। রায়ান হাসি মুখে সম্মান জানিয়ে মাথা ঝুঁকিয়ে বলল, থ্যাংক ইউ আন্টি। তারপর সে ফিরে দাঁড়ালো আরাধ্য আর আদিলের সামনে। কাল তোরা অবশ্যই আসবি, মিস করিস না। আরাধ্য বলল, শিওর, আসবই। আদিল হেসে বলল, অবশ্যই যাব, এমন দিন তো আর রোজ রোজ আসে না। এরপর রায়ান তাকালো পেছনে দাঁড়িয়ে থাকা ঈশান্তা আর আমিষার দিকে। তোমরাও আসবে কাল। আমার এই নতুন পথ চলার সাক্ষী হতে চাই আমি, আমার 2 নিউ ফ্রেন্ড আর ছোট বোনকে পাশে রেখে। রায়ান এমন আন্তরিক আমন্ত্রণ শুনে ঈশান্তা একটু অবাক হলো। ঈশান্তা বলল, কেন যাব না, অবশ্যই যাব। ঠিক তখনই পাশে দাঁড়ানো আরাধ্য ঠান্ডা গলায় বলল, ওরা যাবে? ওদের যাওয়ার কি দরকার? রায়ান একটু কপাল কুঁচকে বলল, তুই ওদের যেতে বাধা দিচ্ছিস কেন ভাই, সমস্যা কি? ঈশান্তা হালকা হেসে বলল, সমস্যা নেই, আমরা যাব। আপনার বন্ধু না বলুক, আদিল ভাই তো আছেন। এই বলে সে আদিলের দিকে তাকিয়ে বলল, কি আদিল ভাই, নিয়ে যাবেন না আমাদের? আদিল হেসে বলল, অবশ্যই নিয়ে যাব। আরাধ্য চুপ করে রইল, মনে মনে শুধু বলল, খুব বেড়ে যাচ্ছিস লিটল বার্ড, আজকাল একটু বেশি বকতে শিখে গেছিস মনে হচ্ছে। রায়ান চারপাশে একবার চোখ বুলিয়ে সবার মুখ দেখে নিল। সেই পরিচিত আত্মবিশ্বাসী হাসিটা ঠোঁটে ফুটে উঠল। ভালো কথা, তাহলে আমি রওনা দিচ্ছি, কাল সবাই রেডি থাকবে। সি ইউ অল।